তো আজকের টপিক হচ্ছে লজ অফ থার্মোডাইনামিক্স। তোমরা আগে মোটামুটি অনেক বেসিক পড়াশোনা করেছি, আজকেও আসলে বেসিকই তোমাদের হচ্ছে। আমি একটু স্লো যাচ্ছি প্রথম দিকে, তারপরে যখন আমরা সাইকেল গুলো পড়বো তখন একটু ফাস্ট যাব। তো মেন কনসেপ্টটা হলো কি, থার্মোডাইনামিক্স তো আমরা পড়েছি যখন, তখন দেখেছি যদি বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তী সময়ে বুঝতে অনেক সমস্যা হয় যে এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসলো, কেন আসলো। তো এই জন্য একটু সময় নিয়ে পড়াচ্ছি যাতে তোমাদের পরবর্তী সময় সমস্যা কম হয়। তো এখন মনে করো আজকে দেখবো আমরা হচ্ছে গিয়ে লজ অফ থার্মোডাইনামিক্স, এখানে আসলে কত রকমের ল আছে সেগুলো। যেমন মনে করো বেসিক্যালি আমরা তিনটা ল বলি, যা দ্য ফার্স্ট ল, দ্য সেকেন্ড ল অ্যান্ড দ্য থার্ড ল। এই সেকেন্ড ল এবং থার্ড ল দুটোই হচ্ছে আসলে এন্ট্রপি রিলেটেড। তো অনেক সময় থার্ড ল খুব একটা বেশি বলা হয় না, না বলে সেকেন্ড লতে ওরা ফিক্স থাকে। তো আর হলো গিয়ে দেখো এখানে প্রথম যে ফার্স্ট লটা বলা হয়েছে এটা আসলে হচ্ছে গিয়ে আমাদের এনার্জি কনজারভেশনেরই একটা, তোমার হচ্ছে গিয়ে একটা মানে সিমিলার একটা ল। যে এটা আসলে কি স্টেট করে, যে স্টেট করে যে দ্যাট এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড ইন অ্যান আইসোলেটেড সিস্টেম। একটা যে সিস্টেম যদি খুবই আইসোলেটেড থাকে তাহলে সেখানে এনার্জি ক্রিয়েটও করা যায় না এবং ডিস্ট্রয় করা যায় না। এরকম তোমরা আগে আসলে পড়ে আসছো। তো ওইটাই ওইটাই হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট ল আর কি। আর সেকেন্ড লতে দেখো বলা হয়েছে কি, থার্মোডাইনামিক্স স্টেটস দ্যাট দ্য এন্ট্রপি অফ এনি আইসোলেটেড সিস্টেম অলওয়েজ ইন। বা যে থার্মাল যে ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা সেটা হচ্ছে গিয়ে থার্মোডাইনামিক্স এর বেসিক ল হওয়ার কথা। তো এই জন্য ওরা করলো কি, জিরোথ ল নামে আরেকটা দিল। সেটা কি বললো দেখো এখানে, জিরোথ ল states that the concept of thermal equilibrium, which states that if two bodies are in thermal equilibrium with a third body, they are also in thermal equilibrium with each other. তাহলে এখন প্রশ্নটা দাঁড়ালো থার্মাল ইকুইলিব্রিয়াম কি জিনিস, যে কিভাবে একটা বস্তুকে থার্মালি ইকুইলিব্রিয়াম বলা যাবে। তো এই কনসেপ্টটা নিয়ে মানে এটাকে আরো রিজিট করার জন্য তোমার হচ্ছে গিয়ে আরো কিছু থিওরাম বা আরো কিছু মেথোডোলজি ডেভেলপ হলো। তো আমরা একটু দেখি জিরোথ ল দিয়ে শুরু করি। তো জিরোথ লতে আসলে বলা হয়েছে কি, আর একটু দেখো। তো হেডিংটা হচ্ছে গিয়ে টেম্পারেচার এন্ড দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। অর্থাৎ এই জিরোথ লর পরই কিন্তু তোমার হচ্ছে টেম্পারেচার কনসেপ্টটা আসা শুরু করে। তো মনে করো দেখো এখানে কি বললাম, যে ছবিতে খেয়াল করে দেখো এখানে বলা আছে তিনটা সিস্টেম আছে, সিস্টেম S1, সিস্টেম S2, আর হলো গিয়ে তোমার এক সেকেন্ড, সিস্টেম S1, সিস্টেম S2 আর হলো গিয়ে সিস্টেম S3। তো এই সিস্টেম S1 এবং S2 হচ্ছে গিয়ে একটা এডিয়াবেটিক ওয়াল দিয়ে সেপারেটেড। আবার বলছি এডিয়াবেটিক ওয়াল দিয়ে সেপারেটেড, অর্থাৎ এখান দিয়ে কোনো মতেই হিট পাস হবে না। তো অন্য ফর্মে এনার্জি পাস হতে পারে বাট হিট পাস হবে না। আর এই দুইটা সিস্টেমের সাথেই হচ্ছে কি S3 লাগানো আছে, অর্থাৎ এখানে কোনো ধরনের এডিয়াবেটিক ওয়াল নেই, জাস্ট খালি একটা মানে সেপারেট করার জন্য একটা ডায়াথার্মাল ওয়াল আছে এবং পুরো জিনিসটাকে তোমার একদম আইসোলেটেড করে রাখা হয়েছে। এখন যদি এরকম হয় তাহলে কি হলো দেখো এখানে বলি, কনসিডার টু সিস্টেম S1 and S2 which are separated by an adiabatic wall and a third system S3 is in communication with both the system। অর্থাৎ আমরা আসলে S1 S3 এর সাথে কমিউনিকেশন চলছে এবং S2 এর সাথে S3 কমিউনিকেশন, কি কমিউনিকেশন, এনার্জি কমিউনিকেশন চলছে। আচ্ছা, if systems S1 and S2 are individually in thermal equilibrium with the third system S3, then the system S1 and S2 will also be in
কিভাবে আমরা কোয়ান্টিফাই করব সেই জিনিসগুলো লাগে, অর্থাৎ হিট থেকে টেম্পারেচারে চলে আসে কিরকম জিনিস ব্যাপারটা। তাহলে আমরা কি বললাম যে যদি S1 এর সাথে S3 থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, এবং সেটা কি হবে আমরা এখন কিন্তু বলি নাই যে থার্মাল ইকুইলিব্রিয়ামটা কি হতে পারে। আমরা বলছি যে S1 এর সাথে S3 থার্মাল ইকুইলিব্রিয়াম হয়, S2 এর সাথে S3 থার্মাল ইকুইলিব্রিয়াম হয়, তাহলে S1 এবং S2 অবশ্যই থার্মালি ইকুইলিব্রিয়াম হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি একদম ওদের বেসিক ল কথা। তাহলে এখানে কি বলছি আমরা যে আর টু এলাবোরেট করি, the zeroth law serves a basis for the validity of temperature measurement by replacing the third system by a thermometer। অর্থাৎ এই সিস্টেমের জায়গায় থার্মোমিটার বসাই, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আলটিমেটলি কিছু একটা, যে আমরা S3 জায়গায় একটা থার্মোমিটার আছে, এই থার্মোমিটারের সাথে যদি S1 এর থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, এই থার্মাল যদি S3 থাকে, তাহলে আমরা বলতে পারবো S1 এবং S2 একই আছে। এখানটাতে আসলে টেম্পারেচার কথা আসে। যদি এখন মনে করো আমরা বলি S3 একটা থার্মোমিটার, এবং তাতে আমরা দেখলাম যে S1 এর সাথে আমরা ইকুইলিব্রিয়াম হলো, এবং সেটা হয়ে দেখালো যে S3 এর রিডিংটা দেখা যাচ্ছে 100 ডিগ্রি, এবং S3 এর সাথে S2 এর রিডিং দেখাচ্ছে 100 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি দুটাই আছে 100 ডিগ্রি 100 ডিগ্রি করে আছে, অর্থাৎ দুটাই থার্মালি ইকুইলিব্রিয়ামে আছে। অর্থাৎ পরবর্তী সময় দেখবা বলা আছে, দেখো the zeroth law can be restated as two systems are thermal equilibrium if both have same temperature reading even if they are not in contact। অর্থাৎ আমরা একটা কনসেপ্ট নিয়ে আসলাম যে টেম্পারেচারের, যে আমরা বললাম যে টেম্পারেচার যদি সেম হয় তাহলে আমরা বলবো এরা থার্মালি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। whatever the size of the system is, that doesn't matter। বুঝতে পারছো? মনে করো আমি 1 বালতি পানি নিলাম, সেই পানি হচ্ছে গিয়ে 100 ডিগ্রি টেম্পারেচারে আছে, আর আমি 1 গ্যালন পানি নিলাম, আর বড় একটা মনে করো ট্যাঙ্কের মধ্যে পানি নিলাম, সেটাও তোমার হচ্ছে গিয়ে সেটাও 100 ডিগ্রি টেম্পারেচারে আছে। তো কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কি ম্যাটার হচ্ছে কি আমার টেম্পারেচার যদি সেম থাকে, তাহলে আমরা বলবো এরা থার্মালি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। বাট ভিতরে কি পরিমাণ হিট আছে আমার, বা হিট ক্যাপাসিটি, দুটা কিন্তু ডিফারেন্ট। এই টার্মগুলো আমরা একটু পরে দেখবো যে হিটটা আসলে কি বলাচ্ছে। তাহলে হিট কি এনার্জি? এনার্জি তো অবশ্যই, তাহলে এটা ছাড়া আর কি কি এনার্জি আছে এটাও আমরা পরবর্তীতে দেখব। তাহলে এখন আমরা এইটুকু কনফার্ম হলাম যে টেম্পারেচার থাকা মানে সেম থাকা মানে হলো কি দুটো সিস্টেমে ওরা থার্মালি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তো এখন কথা হলো যে টেম্পারেচার যদি আমরা মাপতে চাই, তো তাহলে টেম্পারেচার আসলে কি কি ব্যাপারগুলো আছে, আমাদের কি কি স্কেল গুলো আছে, এগুলো তোমরা খুব জানো এগুলো। তারপরে আমি বলে যাচ্ছি যে টেম্পারেচার যতগুলো স্কেল আছে প্রথম দিকে তৈরি হয়েছিল, যেমন সেলসিয়াস এবং ফারেনহাইট, এগুলোকে আসলে তোমার হতেছে গিয়ে দেখো এই দুটো স্কেল আর বেসড অন সাম ইজিলি রিপ্রোডিউসিবল স্টেটস such as freezing and boiling points of water। ওরা কি করলো, প্রথমে ওয়াটারটাকে বেস ধরলো, ধরে বললো যে আমরা এই এবং দুটো টেম্পারেচার নিব যে টেম্পারেচার ইজিলি রিপ্রোডিউসেবল, সেটা কি কখন ফ্রিজিং হচ্ছে এবং কখন বয়েলিং হচ্ছে। অর্থাৎ ফ্রিজিং টেম্পারেচার কত 0 ডিগ্রি, আর সেটাকে অবশ্য আবার আইস পয়েন্টও বলা হয়। আবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে স্টিম পয়েন্ট হচ্ছে গিয়ে বয়েলিং পয়েন্ট একই। তো এই যেমন মনে করো সেলসিয়াস স্কেলে আমরা দুইটা ডিফাইন করে দিলাম, এটাকে বললাম 0 আর স্টিম পয়েন্টকে বললাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেলসিয়াস কে বলা হয় এসআই, ইউনিট, এটা তোমার হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ যেটা মেট্রিক ইউনিট সেটা ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, আর হলো ইকুইভ্যালেন্ট 30। এটা কনভার্সন গুলো তোমরা পারো, এগুলা ইন্টারমিডিয়েট পড়ে আসছো। তো মেইন যে সমস্যাটা হলো, যেটা আসলে এই দুটো কেন বললাম, যে লাস্টে দেখো স্টার মার্কস করে দেওয়া আছে যে ইন থার্মোডাইনামিক্স it is very desirable to have a temperature scale that is independent of the properties of any substance or substances। অর্থাৎ আমরা যে ওয়াটার নিয়ে করছিলাম এটা আসলে আমাদের করা যাবে না। তো এখন মনে করো যে এটা একটা আমার থার্মোডাইনামিক্সে আমার তো হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের সাবস্টেন্স থাকবে, সবগুলোর জন্য ইউনিফর্ম কিছু লাগবে। তো সেটার জন্য কি করা যেতে পারে, সেটার জন্য আমাদেরকে নতুন স্কেল চিন্তা করতে হলো। এবং আরেকটা জিনিস হলো কি তোমার হচ্ছে গিয়ে এখানে দেখো তাহলে 0 নিচে গেলে আমার মাইনাস চলে আসে, এই মাইনাস ব্যাপারটাও আসলে খুব একটা বেশি কমফোর্টেবল না। তো এই কারণে তোমার যেটা হলো কেলভিন স্কেল ডেভেলপ করা হলো। তো কেলভিন স্কেলে হলো কি যে এমন নিল যে আমরা এমন একটা 0 টেম্পারেচার নিব, 0 টেম্পারেচার বলবো, তো
সেটা কি হবে, সেটা অবশ্যই এর পরে আর কোনো টেম্পারেচার থাকবে না। তাহলে সেটা জিরো করার ওয়েটা কি, সেটা হলো গিয়ে আমরা এখানে তাও একটু পড়ে যাই। দেখো, দ্য টেম্পারেচার ইউনিট অন দিস স্কেল ইজ ইন কেলভিন, অর্থাৎ কে দিয়ে প্রকাশ করা হয়। দ্য লোয়েস্ট টেম্পারেচার অন দ্য কেলভিন স্কেল ইজ অ্যাবসোলিউট জিরো অর 0K. Then it follows that only one non-zero reference point needs to be assigned to establish the slope of this linear scale. অর্থাৎ তুমি দেখো এখান থেকে আমরা লিনিয়ার স্কেলের স্কোপ, এটা লিনিয়ার স্কেল হবে। অর্থাৎ কি করছি আমরা, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে গিয়ে পিটি গ্রাফের মধ্যে আমরা যখন প্লট করছি, তখন এটাকে যখন আমরা এক্সট্রাপোলেশন করছি, তখন দেখা যাচ্ছে সবকটা একটা পয়েন্টে কনভার্জ করছে। সেই পয়েন্টে হতেছে আমার কি, আমার হচ্ছে কি অ্যাবসলিউট জিরো, অর্থাৎ 0K। এবং লাস্টে গেল ইউজিং নন কনভেনশনাল রেফ্রিজারেশন টেকনিক্স, এটা ছবিটা ঠিক মতো হয় না, সায়েন্টিস্ট হ্যাভ অ্যাপ্রোচেস অ্যাবসলিউট জিরো কেলভিন, অর্থাৎ অ্যাবসলিউট জিরোতে গেছে 0.002, কিন্তু একদম জিরোতে যায় না। এনিওয়ে, তো এই ক্যালভিন স্কেলটা তোমার মেইনলি এখন ইউজ করা হয়। তো আগে ডিগ্রি ক্যালভিন বলা হতো, এখন আসলে ডিগ্রিটা তোমার তুলে নেওয়া হয়েছে, এখন শুধু কে দিয়ে লেখা হয়। তো ক্যালভিন স্কেলের থেকে তোমার এই প্রত্যেকটা স্কেলের কনভার্সন তোমরা জানো। আচ্ছা, এটা ছিল হচ্ছে গিয়ে তোমার আসলে আমাদের জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো এখন সেখান থেকে আমাদের টেম্পারেচার কনসেপ্টটা আসলো। আর যেটা আমাদের ফার্স্ট ল ছিল সেটা হচ্ছে দেখো লজ অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে এখন যদি বলা হয় যে এনার্জিটা কি জিনিস, ঠিক আছে, কেউ কি বলতে পারবা হোয়াট ইজ এনার্জি? এনিবডি? এনার্জি কি ভেক্টর না স্কেলার? আবির খান বলো তো। স্যার এনার্জি স্কেলার। স্কেলার, গুড। তাহলে এনার্জি হচ্ছে স্কেলার ইউনিট, এবং এটাকে আমরা আসলে অনেক ভাস্ট সেন্সে ইউজ করি, অনেক ডাইভার্স একটা ডেফিনেশন আছে এনার্জির। তো বা তোমার মনে করো যে ভ্যারাইটি অনেক বেশি, আমরা শুনি যে এটা এনার্জি সেটা, তো আমরা একটু দেখি যে এনার্জি ব্যাপারটা কি, এটা দেখে আমরা আসলে যাব ফার্স্ট লতে। তো এখানে খেয়াল করে দেখো যে এনার্জি ইজ ডিফাইন্ড এজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। It is a scalar quantity. It is measured in kilojoule in SI unit and also and kilocalorie in MKS unit. আচ্ছা, তো এটা আমরা এনার্জি নিয়ে আমরা পড়ে আসছি আগে। তো আমরা আসলে থার্মোডাইনামিক্সে আমরা বলি যে এনার্জি মিনিং হইতেছে কি আমাদের ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, যদিও আমরা এনার্জি অন্য ডেফিনেশন পড়ে আসছি, বা থার্মোডাইনামিক্সে আমরা বলি এনার্জিটা হচ্ছে আমাদের আসলে কাজ করার ক্যাপাসিটি। তো এখানে খেয়াল করে দেখো আমরা একটা কি করলাম, আমরা একটা হচ্ছে গিয়ে একটা দুইটা রুম নিলাম, একটা রুমের ভিতরে তোমার হচ্ছে গিয়ে রেফ্রিজারেটর রাখলাম, এবং সেখানে এবং সেটা এডিয়াবেটিক ওয়াল দিয়ে আটকায় দিলাম। তার মানে হলো হিট বের হতে পারবে না, কিন্তু এখান দিয়ে আমাদের ইলেকট্রিক এনার্জি বা আদার ফর্ম অফ এনার্জি এন্টার করতে পারবে। তো একটা ভিতরে রাখলাম হচ্ছে রেফ্রিজারেটর, আরটার মধ্যে রাখলাম হচ্ছে গিয়ে একটা ফ্যান। তো এখন কথা হলো, যদি তুমি এখানে এনার্জি ইনপুট দাও, অর্থাৎ ইলেকট্রিসিটি সাপ্লাই দাও, রেফ্রিজারেটর রাখা রুমটা কি করবে, এটা ঠান্ডা হয়ে যাবে, কুল ডাউন হয়ে যাবে, অর্থাৎ আমরা বলছি টেম্পারেচার ড্রপ হবে। আবার এখানটাতে যখন তুমি দিচ্ছ, এখানটাতে হচ্ছে গিয়ে টেম্পারেচার রাইজ করবে। কেউ কি বলতে পারো কেন? এনিবডি? এখানে টেম্পারেচার রাইজ করবে ফ্যানে? স্যার হিট লসের জন্য। এডিয়াবেটিক ওয়াল, তাই। এডিয়াবেটিক ওয়াল তো আছে, এর জন্য হিট যেতে পারতেছে না, কিন্তু এই যে তোমার টেম্পারেচার রাইজ করলো, এটা কেন? স্যার এটা কি হচ্ছে হিট লস হবে বলে? মানে ফ্যানটা আস্তে আস্তে গরম হয়ে যাবে এই জন্য? হ্যাঁ, ফ্যানটা গরম হয়ে যাবে, ফ্যানের ভিতরে যে তোমার মেকানিক্যাল কয়েল আছে ওগুলো হিটেড হবে, তো এই কারণে এটা আসলে রুমটা গরম হবে। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি এখানে দেখো খেয়াল করে যে আমার এনার্জি ফ্লো হলো এবং তাকে কিভাবে কনভার্ট করা হলো তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার হচ্ছে গিয়ে দেখো আমার সিচুয়েশন ডিফারেন্ট হয়ে গেল। অর্থাৎ রেফ্রিজারেটর তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্ট ফর্মে এনার্জিটাকে কনভার্ট করলো, আর ফ্যানটা ডিফারেন্ট ফর্মে এনার্জিকে কনভার্ট করলো। তো এখন কিন্তু আমার এনার্জি সাপ্লাই কিন্তু ছিল সেম, অর্থাৎ ইলেকট্রিসিটি। তো এখন তাহলে প্রশ্ন হলো যে এনার্জিটা আসলে কত এবং সেগুলো সোর্স গুলা কি, এটা একটু ডিগ আউট করা দরকার আছে। মনে করো আমরা যদি বলি এনার্জিটার আসলে আমরা আসলে এখানে থার্মোডাইনামিকের কনসেপ্টে আমরা এনার্জি গুলাকে এভাবে বলি: ট্রানজিশনাল এনার্জি, ক্যাপিটাল এনার্জি,
celestial energy, stored energy. Transitional energy কি? The energy in motion, অর্থাৎ যেমন wind energy, hydel energy, এগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আমার transitional energy. Capital energy কি? The energy derived from the fuels existing in the earth, অর্থাৎ fossil fuel, nuclear fuel, এগুলোকে আমরা capital energy বলি। Celestial energy কি? The energy coming from outer atmosphere, the sun and moon. Stored energy, the energy existing in various masses, that is flywheel, tides, geothermal, hydraulic energy, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি stored energy। তো তারপরও যে আমাদের যে আরো কিছু ভাগে ভাগ করা যেতে পারে, যেমন মনে করি ইলেকট্রিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, থার্মাল এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তো আমরা যখন মনে করো যে যখন আমরা থার্মোডাইনামিক অ্যানালাইসিস গুলো করব পরবর্তী সময়ে, সেখানে আসলে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা নিউক্লিয়ার এনার্জি এগুলোকে আমরা ধরে নিব, এগুলোকে আসলে আমরা ধরে নিব যে এগুলা কোনো ইফেক্ট নাই, সেটাকে আমরা ধরে মানে অ্যাজাম্পশন করে আমাদের করতে হবে। আমরা মেইনলি মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, থার্মাল এনার্জি নিয়ে কাজ করব। তো পরবর্তী সময় এগুলোকেও ইন্টিগ্রেট করা সম্ভব, নিউক্লিয়ার এনার্জি পার্টটুকু, এটা আমরা দেখব। তো আরো যদি ক্লিয়ারলি যাও এখানটায়, তাহলে এখানে দেখো এনার্জিকে যে ফর্মস অফ এনার্জি, আগেটা ছিল সোর্স, এখন আমি যদি ফর্ম বলি তাহলে কি ফর্মে আমার থার্মোডাইনামিকে থাকতে পারে, আমার থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউতে এনার্জি ফর্মগুলো কিরকম। মেজর ভাবে আসলে দুই রকমের, একটাকে বলি আমরা স্টোরড এনার্জি, আরটাকে বলি আমরা ট্রানজিট এনার্জি। স্টোরড এনার্জিটা যেটা হচ্ছে ভেতরে আছে, তো কিরকম হতে পারে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ম্যাক্রোস্কোপিক ফর্মস অফ এনার্জি, আরটা হলো মাইক্রোস্কোপিক ফর্মস অফ এনার্জি। এখান থেকে ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ম্যাক্রোস্কোপিক ফর্মস অফ এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর হলো কাইনেটিক এনার্জি। এই দুটো এনার্জির সময় তোমরা জানো, পটেনশিয়াল এনার্জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা তার মনে করো যে হচ্ছে তার ভিতরকার যে অবস্থা সেখানের উপর ডিপেন্ড করছে, আর কাইনেটিক এনার্জি হচ্ছে মুভমেন্টের উপরে। তারপরে আরেকটা হলো কি আমরা বলছি যে ইন্টারনাল এনার্জি। এই যে ইন্টারনাল এনার্জিটা আসলে আমাদের এটা নিয়ে আমাদের হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে প্রচুর কথাবার্তা। তো আমরা দেখি তাহলে একটু পরে দেখবো ইন্টারনাল এনার্জিটা কি জিনিস, তার আগে এটা শেষ করে দেয়। ট্রানজিট এনার্জিটা কি বলা হচ্ছে? ইট মিনস এনার্জি ইন ট্রানজিশন। ইট ইজ দ্য এনার্জি possessed by a system which is capable of crossing the boundaries. Heat energy and work transfer are transit forms of energy. বুঝতে পারছো, আমরা যে হিট এনার্জিটা দিচ্ছি, ইনপুটে দিচ্ছি সেটাকে, এবং হচ্ছে গিয়ে ওয়ার্ক ট্রান্সফার, এগুলোকে আমরা বলছি ট্রানজিট ফর্ম এনার্জি। আমরা পরবর্তী সময় দেখব আমরা কি কি ভাবে ওয়ার্ক ট্রান্সফার করতে পারি, এবং তোমরা যে হিট ট্রান্সফারটা তোমরা পড়ে আসছো, তাই না? রেদওয়ানুল হাসান আছো? রেদওয়ানুল হাসান আছো? SS15 নাই? স্যার মেসেজ দিয়েছে। জি স্যার আছি। রেদওয়ানুল হাসান নাই। আবির খান আছো? রেসপন্স করে না তো কেউ। তারপর হাসিব রায়ান আছো? রায়ান? জি স্যার আছি। বুঝতে বুঝতে ভুলে গেলাম জানি কি কোশ্চেন করবো। আচ্ছা হ্যাঁ, আমরা যে হিট ট্রান্সফার করি, হিট ট্রান্সফার কত ফর্মে করা যায়? স্যার হিট ট্রান্সফার টু টাইপস। টু টাইপস কি বললা তুমি? কে বলতে পারবা? স্যার 3 টাইপস। কি কি? কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন। গুড। তাহলে এই তিনটা ফর্মে আমরা হচ্ছে হিট ট্রান্সফার করতে পারি। তাহলে এখন ওয়ার্ক ট্রান্সফার কিভাবে করব, এটা আমাদের একটা ইস্যু আছে, এটা আমরা দেখব পরবর্তী সময়ে। আচ্ছা, তো হিট ট্রান্সফার তোমাদেরকে পড়ানো হয়েছে, একটু শুনছি আমি, যাই হোক। তো তারপরে যেটা হলো, তাহলে এখন হলো কি আমরা যেটা বলতে চাচ্ছি ইন্টারনাল এনার্জিটা, এটা আসলে কি এবং সেটা কোন ফর্মে থাকে, এটা একটু আমাদের দেখার দরকার আছে। তাহলে সেটা দেখো খেয়াল করে। ইন্টারনাল এনার্জিটা আসলে হচ্ছে is defined earlier as the sum of all the microscopic forms of energy of a system, অর্থাৎ মাইক্রোস্কোপিক ফর্মে যত এনার্জি আছে সেগুলো সাম করে আমি হচ্ছে কি ইন্টারনাল এনার্জি পাই। তাহলে সেটা কি? ইট ইজ রিলেটেড টু দ্য মলিকুলার স্ট্রাকচার and the degree of molecular activity and can be viewed as the sum of the kinetic and potential energies of the molecules. ঠিক আছে?
অর্থাৎ আমি কিন্তু আগে বলে আসছিলাম যে দেখো ম্যাক্রোস্কোপিক হচ্ছে পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি, ছিল হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফর্মস অফ এনার্জি। এখানে আবার বলতেছি দেখো এখানেও দেখো কাইনেটিক এবং পটেনশিয়াল এনার্জি আছে, বাট ডিফারেন্সটা হলো গিয়ে সেটা হলো মলিকুলের কাইনেটিক এবং পটেনশিয়াল এনার্জি। আর আগে ছিল ওভারঅল একটা, মনে করো তুমি একটা যেমন ওয়াটার ফ্লো হচ্ছে, তাহলে সেখানে আমার হচ্ছে গিয়ে তোমার ফ্লো একটা ডিরেকশনে হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি সেটা কাইনেটিক এনার্জি হচ্ছে গিয়ে একটা তোমার ওই ওয়াটার ফ্লোর। বাট আমরা যখন মলিকুল লেভেলে দেখি এই কাইনেটিক এনার্জিটা আসলে ডিস্ট্রিবিউটেড থাকে, অর্থাৎ ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট দিকে থাকে। তো আর ওইখানে হচ্ছে গিয়ে ম্যাস লেভেলে হচ্ছে গিয়ে আমরা বলি তোমার হচ্ছে গিয়ে একটা একটা ডিরেকশনে হচ্ছে সেটা কাইনেটিক এনার্জি। আচ্ছা এখানে খেয়াল করে দেখো আমরা তাহলে কি কি ধরনের তোমার হচ্ছে গিয়ে আমরা এনার্জি পাই মলিকুলার, যেমন দেখো মলিকুলার ট্রান্সলেশন, এটা কি মিন করতেছি, দ্যাট মলিকুলস অফ এ গ্যাস মুভস থ্রু স্পেস উইথ সাম ভেলোসিটি, এবং সেটা কি আমরা কি বলছি ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি, অর্থাৎ সে দেখা গেল মলিকুলগুলো কি মুভ করছে, এবং সেটা আসলে গ্যাসের জন্য কিন্তু এটা প্রযোজ্য, কিন্তু সলিডের জন্য আসলে মলিকুলার ট্রান্সলেশন বা ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি খুব একটা থাকে না। তারপর হলো গিয়ে নিজের অক্ষের উপর রোটেশন করে, সেটাকে আমরা কি বলতেছি রোটেশনাল কাইনেটিক এনার্জি। দ্য অ্যাটমস অফ পলিঅ্যাটমিক molecules rotate about an axis and the energy associated with this rotation is known as rotational kinetic energy. এগুলো সবই হচ্ছে গ্যাসের জন্য খুবই সিগনিফিকেন্ট, বাট যখন তুমি হচ্ছে যে লিকুইডে বা সলিডে যাবে এগুলো কমে আসা শুরু করবে। তারপরে the atoms of a polyatomic molecules may also vibrate about their common center of mass and the energy associated with this back and forth motion is the vibrational kinetic energy. তো এটাও তোমার প্রচুর থাকে, এবং ইন্টারেস্টিংলি হলো গিয়ে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জির সাথে তোমার হচ্ছে টেম্পারেচারের অনেক মানে হিট ট্রান্সফার বা টেম্পারেচারের খুব ভালো কানেকশন আছে। তারপর কি হলো ইলেকট্রনস অলসো স্পিন অ্যাবাউট দেয়ার অ্যাক্সিস and the energy associated with it with this motion is the spin energy, বাট এগুলো সবই হচ্ছে গিয়ে খুবই লেস সিগনিফিকেন্ট, কিন্তু তোমার হচ্ছে গিয়ে এখানেও তোমার এনার্জি অ্যাসোসিয়েট আছে মলিকুল লেভেলে। তারপরে কি আছে এখন মনে করো যেটা বলছিলাম এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে তোমার এই উপরে তিনটা হচ্ছে গিয়ে আমার গ্যাসের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সলিড বা তোমার হচ্ছে গিয়ে লিকুইডের জন্য বাইন্ডিং ফোর্সটাও বেশ ইম্পর্টেন্ট। The portion of the internal energy of a system associated with the kinetic energies of the molecules is called the sensible energy. এখানে একটা সেন্সিবল এনার্জি একটা কনসেপ্ট নিয়ে আসলো, সেটাকে কি বলতেছে যে কাইনেটিক এনার্জির সাথে অ্যাসোসিয়েট হলে সেটাকে আমরা সেন্সিবল এনার্জি বলছি। আচ্ছা দ্য অ্যাভারেজ ভেলোসিটি এন্ড দ্য ডিগ্রি অফ অ্যাক্টিভিটি অফ দ্য মলিকিউলস আর প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস। একটু আগে যেটা বললাম যে ভেলোসিটি এবং হলো গিয়ে ডিগ্রি অফ অ্যাক্টিভিটি এটা হলো গিয়ে টেম্পারেচারের সাথে রিলেটেড। Therefore, at high temperature, the molecules possess high kinetic energies, and as a result, the system has a higher internal energy. এইখানটায় দেখো ওরা সাম আপ করে নিয়ে আসলো একটা জিনিস, যে আমরা কি বললাম যে টেম্পারেচার রাইজ করলে আলটিমেটলি আমরা ধরে নেব এখানে ইন্টারনাল এনার্জি অনেক হাই। এখন এই ব্যাপারটার আসলে আমরা ফিজিক্যাল ব্যাপারটা একটু চিন্তা করতে পারি যে আমার টেম্পারেচার বাড়লে আমরা কেন বলছি যে ইন্টারনাল এনার্জি বাড়ছে, কারণ ইন্টারনাল এনার্জি বাড়ছে কেন, টেম্পারেচার রাইজ করলে আবার ভাইব্রেশন বেড়ে যাচ্ছে, তারপরে হলো গিয়ে আমার কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, সবকিছুই ইন্টারলিঙ্কড। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি টেম্পারেচার রাইজ করা মানে হলো গিয়ে আমার ইন্টারনাল এনার্জি রাইজ করা। এই একটা কথা বলার জন্য আমার এতটুকু বলতে হলো। আচ্ছা দ্য ইন্টারনাল এনার্জি ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস বাইন্ডিং ফোর্সেস বিটুইন দ্য মলিকিউলস অফ এ সাবস্টেন্স বিটুইন দ্য অ্যাটমস উইদিন এ মলিকিউল। এখানে আবার দেখো এই যে বাইন্ডিং ফোর্সটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে টেম্পারেচার বাড়লে কমেও যেতে পারে, অর্থাৎ তোমারটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি হতে পারে, যেমন মনে করো আমাদের সলিড আছে, সলিড গুলোর মধ্যে কি হচ্ছে মলিকুল টু মলিকুল বাইন্ডিং এনার্জি অনেক বেশি, কিন্তু যখন আমাদের ফেজ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমি ফেজ চেঞ্জটা কখন হবে, যখন তুমি হিট দিচ্ছ, হিট দেওয়া মানে কি টেম্পারেচার রাইজ করা, যখন এই টেম্পারেচার রাইজ করছে তখন কি হবে এই মলিকুল গুলার মধ্যে তোমার হচ্ছে গিয়ে ব্রেক হয়ে যাবে, মলিকুল গুলার কি করবে তোমাদের বাইন্ড হয়ে আছে সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি করবে ওরা সেপারেট হয়ে যাবে। তার মানে কি হচ্ছে আলটিমেটলি টেম্পারেচার বাড়লে বাইন্ডিং ফোর্সটা কিন্তু কমতে পারে।
ঠিক আছে? তো যদি আমাদের এই জন্য হচ্ছে যখন ফেজ চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আবার হিসাব আলাদা। আচ্ছা, তারপরে কি হলো? If sufficient energy is added to the molecules of a solid or liquid, the molecules overcome these molecular forces and break away, যেটা বললাম, turning the substance into a gas, যেটা হলো phase change process. The energy required for this process is called বা is known as latent energy. latent energy সম্পর্কে তোমরা জানো। latent energy কি জিনিস? আমাদের ফেজ চেঞ্জ করার জন্য যে পরিমাণ এনার্জিটা ইউজ করতে হয়, তোমরা ফিজিক্সে পড়ে আসছো ক্যালোমেট্রি, ক্যালোরিমেট্রি অ্যানালাইসিসে, তখন দেখছিলা এগুলা। তাহলে সেই ল্যাটেন্ট এনার্জিটা হচ্ছে কি আমাদের ফেজ চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, the internal energy associated with the atomic bonds in a molecule is called the chemical energy. তো কেমিক্যাল এনার্জিও আছে। তারপরে কি, the tremendous amount of energy associated with the strongest bonds within the nucleus of the atom itself is called the nuclear energy. তাহলে নিউক্লিয়ার এনার্জি হচ্ছে একটা স্ট্রংগেস্ট, এবং আমরা আসলে থার্মোডাইনামিক অ্যানালাইসিসে নিউক্লিয়ার এনার্জি পার্টটা আপাতত ওমিট রাখছি, কিন্তু নিউক্লিয়ার এনার্জির পার্টগুলো থার্মোডাইনামিক্স দিয়ে আমাদের কিছু কাজ করা যায়। অর্থাৎ থার্মোডাইনামিক্সের আসলে স্কোপটা অনেক বেশি। তোমরা যেখানেই যাও, যখনই এনার্জি বা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবা, এক্সেপ্ট টেলিকমিউনিকেশন, তখন দেখবা যে আসলে আমাদের থার্মোডাইনামিক্সের বেসিকটা খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া আগানো যায় না, খুব কষ্ট হয়। তো এখন যেটা হলো গিয়ে, এই যে ইন্টারনাল এনার্জির যে বিভিন্ন ফর্মগুলো বললাম, তো সেগুলোর সাথে কি হচ্ছে এগুলি আমরা দেখব যে আমাদের চেঞ্জটা কেন হচ্ছে এবং এটা কিভাবে এনার্জি কনজারভেশনটাকে রাখছে, মানে ঠিকঠাক রাখছে, সে লটা মেনে চলছে কিনা, এগুলো হবে হচ্ছে কি আমাদের এই মানে এই পার্টের বিষয়। আচ্ছা, তাহলে এখন যেটা বলছিলাম যে আমাদের ফার্স্ট লতে আসলে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে সেখানটা হলো গিয়ে আমরা যেটা ফার্স্ট ল পড়ে আসছিলাম, একটু দেখি আরেকবার, যে এখানে বলছে কি লজ অফ কনজারভেশন অফ এনার্জি। তো এখানটাতে আসলে হচ্ছে কি, এবং সেটা আইসোলেটেড সিস্টেমের জন্য, আইসোলেটেড সিস্টেমে আমরা এনার্জি কনজারভেশনটা আমরা বলতেছি এই লটা হচ্ছে একদম ফার্স্ট ল, এবং সেটা তোমাকে ফলো করতে হবে। তাহলে এখন হলো গিয়ে আমরা এনার্জি যদি আমরা এখানে দিতে চাই, তাহলে আমাদের এখানে অ্যাসোসিয়েটেড কি আছে, কিভাবে আমরা এনার্জি ট্রান্সফার করতে পারি? এক হলো কাজ করে, অর্থাৎ ওয়ার্ক করে, আর হলো হিট দিয়ে। তাহলে সেই হিসাবে আসলে আমাদেরও একটু জানা দরকার যে ওয়ার্কটাকে আসলে কি বলা হচ্ছে। যে works in thermodynamics is defined as any other transfer of energy into or out of a system. অর্থাৎ আমরা হিট ছাড়া যদি অন্য কোনো ফর্মে আমরা যদি এনার্জি ট্রান্সফার করি সিস্টেমে, সেটাকে আমরা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ক বলতেছি, বা এটাকে ওয়ার্ক দিয়ে ডিফাইন করছি। দেখো, থার্মোডাইনামিক সিস্টেমস ক্যান পারফর্ম ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক। কি ধরনের সে কাজ করতে পারে? দ্য ওয়ার্ক অফ এক্সপ্যানশন এগেইনস্ট এক্সটার্নাল প্রেসার। মনে করে যে নিচে ছবিটা দেখো এক্সপ্যানশন হচ্ছে, সেটা কি হতে পারে? আমরা একটা এক্সপ্যানশন করতে পারে যেখানে এক্সটার্নাল প্রেসার আছে, সেখানে আমরা ওয়ার্ক ডান বলবো। দ্য ওয়ার্ক অফ ইনক্রিজিং আ সারফেস এরিয়া এগেইনস্ট সারফেস টেনশন। যখন বেলুন ফুলাই সেটা কি হয়? সারফেস টেনশনের এগেইনস্টে কাজ করছে। দ্য ওয়ার্ক অফ ডিসপ্লেসিং এ বডি ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড। আমরা যে কোনো একটা জায়গা থেকে একটা সরালাম, সেটা হচ্ছে কি এটা আমাদের মানে সেটা আমাদের ওয়ার্ক ডান বলতে পারি। অর্থাৎ একটা ডাস্টার তুললাম বা একটা মাউস তুললাম তোমার টেবিল থেকে, সেটা হলে আমরা একে ওয়ার্ক ডান বলতে পারি। তাহলে ওয়ার্ককে কিভাবে ডিফাইন করা হয় দেখো, এ কমন মডেল ফর ক্যালকুলেটিং দ্য ওয়ার্ক ইজ ডাব্লিউ। ডাব্লিউটা কিভাবে ডিফাইন করা হচ্ছে? ডাব্লিউ ইকুয়ালস জেটা ডিওয়াই। এই জেটা ইজ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, আমাদের পুরনো ডেফিনেশন আর কি। এন্ড ওয়াই ইজ দ্য স্টেট প্যারামিটার অফ দ্য সিস্টেম কনজুগেট দ্য ফোর্স জেটা। অর্থাৎ জেটাটা আসলে হচ্ছে এফ, এবং আমাদের যদি ডিসপ্লেসমেন্ট হয় সেখানে এস, ওয়াইটা হচ্ছে এস, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএস। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যে ডিএসটাকে বলছি যে ডিফারেন্স এক্সটা বলছি, যে সেটা কি, যে এখানটা খেয়াল করে দেখো যে কতটুকু আমার মুভমেন্ট হলো, সেটাকে আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করছি। তাহলে এফ তোমার হচ্ছে ডেল এক্স। তাহলে আমরা সেই এফটাকে কিভাবে ডিফাইন করছি? এফটাকে আমরা লিখতে পারি প্রেসার ইনটু এরিয়া, তাই না? প্রেসার ইনটু এরিয়া। তাহলে এরিয়া আর হচ্ছে গিয়ে এক্সটাকে, এটাকে নিয়ে আসলে ভলিউমে ডিফাইন করা যায়।
তাহলে ফাইনালি হচ্ছে গিয়ে পি ডেল ভি। এই মাইনাসটা কেন আসলো? মাইনাসটা আসলো যে প্রেসার এবং ডিসপ্লেসমেন্ট এই দুইটার আসলে আমার দুই দিকে হচ্ছে, ডিরেকশনটা ডিফারেন্ট। খেয়াল করো তো, এক্সপেনশনের ক্ষেত্রে আমার তো দুইটা একই দিকে হচ্ছে, এদিকেও প্রেসার আছে, এক্সপেনশন এইদিকে হচ্ছে। তো এবার কম্প্রেশনের ক্ষেত্রে ফোর্স দিচ্ছি এদিকে, আমার হচ্ছে গিয়ে যদিও এটা এদিকে হচ্ছে কিন্তু এটা আসলে এক্স এর ডিরেকশনটা হচ্ছে উল্টো দিকে, এই কারণে হচ্ছে গিয়ে নেগেটিভ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা সিম্পল ওয়ার্ক ডান করা যায়। এছাড়াও আমাদের শ্যাফট আছে, সে মনে করো আমরা যখন একটা ফ্যান ঘোরাচ্ছি তখন সে ফ্যানটা যখন মুভ করছে তখন এক ধরনের এনার্জি ট্রান্সফার হচ্ছে। তো সেগুলা হচ্ছে গিয়ে তোমার, সেগুলো আমরা ইকুয়েশন দিয়ে ডিফাইন করি আমরা, বাট সিম্পলিসিটির জন্য আমরা এগুলো পড়ছি না এখন। আপাতত আমরা ওয়ার্ক ডানটা সিম্পলটাই দেখছি, সে পিস্টনটাই রেখে দিচ্ছি এখানটায়। আচ্ছা, তারপরে কি হতে পারে? আমাদের নেক্সট টার্ম ছিল যে হিট। হিটটা কি? হিটটা হচ্ছে, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার or even created at the expense of the loss of other forms of energy. এখানে দেখো দুইটা ভাবে বলা আছে। হিট হচ্ছে এক ধরনের এনার্জি যেটা ট্রান্সফার করা যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, আবার অন্য কোনো এনার্জি লসকেও আমরা লসের মাধ্যমে সেটা ফর্ম করতে পারি। সেটা কি জিনিস? তো মনে করো আমরা বললাম যে হচ্ছে গিয়ে কি হতে পারে, মনে করো টেম্পারেচার ইনক্রিজ করলাম, সেটাও না, আমরা বললাম যে হচ্ছে গিয়ে মনে করো ইলেকট্রিসিটি সাপ্লাই করলাম একটা ওয়্যারের মধ্যে দিয়ে, তাহলে সেখানে কি হলো? সেখানে ফ্রিকশন তৈরি হলো। ফ্রিকশন তৈরি হওয়ার ফলে কি হলো? ফ্রিকশন হয়ে আমার কি হলো? এটা হিটেড আপ হলো। তাহলে সেক্ষেত্রে আমরা বললাম যে আমার ওই কাইনেটিক এনার্জিটা লস হয়ে আমার আসলে সেখানে কি হলো? হিট প্রডিউস হলো। তাহলে এখানে আমরা এখানে কি বলছি খেয়াল করো আবার, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার or even created at the expense of the loss of other forms of energy. এটাকে আমরা বলছি হিট। ঠিক আছে? The energy transferred by heat flow cannot be directly measured. The energy transfer by heat flow cannot be directly measured, but the physical meaning comes from the relation with the temperature. অর্থাৎ আমার কতটুকু হিট লস হলো মনে করো, সেটা আমি আসলে মেজার করতে পারি না। আমি বলতে পারি না যে এতটুকু আমার হিট লস হলো, কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে এখানে যেহেতু টেম্পারেচার কমে গেল তাহলে এখানে একটা রিলেশন আছে। তো সেখান থেকে আমরা আসলে মনে করো হিট ক্যাপাসিটির লট ও হাবিজাবি দিয়ে তারপর হচ্ছে আলটিমেটলি কিছুটা হলো ক্যালকুলেট করতে পারি কি পরিমাণ আমার হিট লস হলো বা হিট গেইন হলো, বাট সেটা টেম্পারেচারের মেজারমেন্ট করি আর কি। তো আমরা শুধু টেম্পারেচার মেজার করতে পারি, হিট আসলে মেজার করা যায় না। হিট ক্যান বি ট্রান্সফার্ড ইন এ নাম্বার অফ ওয়েজ উইথ অর উইদাউট মিডিয়া। এই যে কোশ্চেনটা করছিলাম কত ভাবে তোমার হচ্ছে যে ট্রান্সফার করা যায় হিটকে, 3 ভাবে করা যায় না? তাহলে সেখানে মিডিয়া ছাড়াও আছে, মিডিয়া দিয়েও করা যেতে পারে। মিডিয়া ছাড়াটা হচ্ছে কি রেডিয়েশন, আমরা একটু পরে আবার দেখব। হিট ক্যান বি ট্রান্সফার্ড বাই ক্রিয়েটিং টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এটা মিনিংটা কি? মিনিংটা হলো কি, আমি মনে করো আমি হিট ট্রান্সফার করতে চাই, তাহলে এক জায়গায় টেম্পারেচার হাই করে দিব আর এক জায়গায় টেম্পারেচার লো করে দিব। তাহলে কি হবে? হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে আমার হিট ট্রান্সফার হবে। ঠিক আছে? তো এটা আমরা জানি আর কি এই জিনিসগুলো। তারপরে হলো কি এনার্জি ট্রান্সফার বাই হিট আর ইনক্লুডেড as a result of temperature difference in the direction of decreasing temperature। যেটা বললাম যেদিকে যাবে আর কি, কোন ডিরেকশনে যাবে, যেখানে হচ্ছে কি লোয়ার টেম্পারেচার সেখানে যাবে। এটা তোমরা জানো। The amount of heat transfer depends on the process and it is a path function। এইবার হলো কথায়, path function কি জিনিস কে বলতে পারবা? Anybody? path function ভুলে গেছো? পড়াইছিলাম না? ইন কোর্সের সময় চলে আসতেছে কিন্তু। আচ্ছা, the amount of heat transfer depends the process and it is a path function। তো path function হলে কি হয়, আমার যখন স্টেট চেঞ্জ হবে এটা হচ্ছে গিয়ে তখন পাথ ডিপেন্ডেন্ট। তোমার হচ্ছে কি কোন পাথে গেল, অর্থাৎ তোমার মনে করো যে
কোন প্রসেস যদি ডিফারেন্ট হয়, বাট মনে করো যে স্টেট আলাদা, প্রসেসও আলাদা, তাহলে হবে কি, তাহলে দেখা যাবে যে আমার হিটটা একই রকম হবে না, মানে হিট ট্রান্সফারটা একই রকম নাও হতে পারে। কিন্তু আমার যদি মনে করো স্টেট আলাদা, প্রসেস সেম, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে সেম ঘটনা ঘটবে, অর্থাৎ একই পাথে যাবে। তখন আমার দেখা যাবে যে আমার অ্যামাউন্ট অফ হিট চেঞ্জ বা এক্সচেঞ্জ সেম হবে। তাহলে এখানে দেখি হিটের আরো কিছু কোয়ান্টিফাই করি আমরা। দ্য অ্যামাউন্ট অফ দ্য এনার্জি ট্রান্সফার্ড বাই হিট ফর এ প্রসেস ক্যান বি ইভালুয়েটেড অ্যাজ কিউ ইকুয়ালস, এটা বোঝাই যাচ্ছে যে তোমার ফার্স্ট স্টেজে কত ছিল এবং সেকেন্ড স্টেজ, তার মধ্যে হচ্ছে কি এটা। এনিবডি স্টেট কোনটাকে বলা হয়, কে বলতে পারো, মনে আছে? স্টেট, তারপর হলো প্রসেস, এগুলো ভুলে গেছো? আচ্ছা, পরীক্ষা নিতে হবে তাড়াতাড়ি, বুঝছি। The amount of energy transferred by heat for a period of time can be evaluated as, এটা যে টাইমের সাপেক্ষে এটা করা যেতে পারে, where এখানে কিউর উপরে দেখো ডট আছে, is the net rate of heat transfer. The net rate of heat transfer can be expressed in terms of heat flux, as heat flux দিয়েও এটা প্রকাশ করা যায়। এগুলো কি তোমরা পড়ছো? পড়ো নাই তোমাদের আগের ব্যাচে? এগুলো এই তোমার হিট ট্রান্সফারে পড়ায় নাই তোমাদের? নো রেসপন্স, আচ্ছা সমস্যা নাই। এই যে দেখো, যেটা বলতে চাচ্ছিলাম, আমি এটা কাট করে নিয়ে আসছি আমার প্রফেসরের ওইখান থেকে। এখানে খেয়াল করা, দেখো কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, এখান থেকে যে পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই ল এর জন্য, তো সেটা খেয়াল করো। সেটা কি? কন্ডাকশন হলো ট্রান্সফার অফ এনার্জি ফ্রম দ্য মোর এনার্জেটিক পার্টিকেলস টু দ্য লেস এনার্জেটিক অ্যাডজেসেন্ট পার্টিকেলস উইদিন এ সাবস্টেন্স ডিউ টু সাম ইন্টারাকশন বিটুইন দেম। অর্থাৎ কন্ডাকশন হয় তোমার সলিডের মধ্যে মেইনলি, এবং সলিডে কোনো ধরনের কি হবে না, ডিসপ্লেসমেন্ট হবে না, তারা হচ্ছে কি অ্যাডজেসেন্ট পার্টিকেলে এনার্জিটা ট্রান্সফার করে দিয়ে দিবে। তারপরে কি হলো, এনার্জি ট্রান্সফার বাই কন্ডাকশন ক্যান টেক প্লেস ইন সলিডস, লিকুইডস, গ্যাস, তিনটাতেই হতে পারে। যদি তোমার কোনো ধরনের তোমার ডিসপ্লেসমেন্ট না হয়, সেক্ষেত্রে আমরা বলতেছি গিয়ে পার্টিকেল কন্ডাকশন। দ্য টাইম রেট of energy transfer by conduction can be quantified macroscopically using Fourier equation as q equal to minus k del t, তাই না? আমার টেম্পারেচার এবং হলো গিয়ে আমার কেটা হচ্ছে কি কন্ডাকশনের যে আমাদের যে কনস্ট্যান্টটা, সেটার সাথে আমাদের কি হচ্ছে ডেল টি তে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি আমাদের হচ্ছে গিয়ে কি পাচ্ছি, আমাদের টোটাল কত পরিমাণ হিট ট্রান্সফার হলো। তো এখন যেটা হলো, এখানে খেয়াল করে দেখো হিট ট্রান্সফার রেট, কিন্তু দ্যাটস ওয়াই আমাদের এখানে টিটা এখান থেকে এখানে চলে আসছে। আচ্ছা এনিওয়ে, তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে বলি যে খালি সলিডেই কন্ডাকশন হবে, এটা কথাটা পুরোপুরি সঠিক না। এটা লিকুইডও হতে পারে, গ্যাসও হতে পারে, বাট কনসেপ্টটা হলো গিয়ে যে আমাদের কোনো কারণে যদি আমাদের হিটার মানে আমাদের ডিসপ্লেসমেন্ট না হয়, তাহলেই হলো গিয়ে আমার কন্ডাকশন। আচ্ছা, কনভেকশন হলো গিয়ে এনার্জি ট্রান্সফার বাই হিট কনভেকশন ইজ অ্যাচিভড ডিউ টু ওয়ান করতে গিয়ে দ্য র্যান্ডম মলিকুলার মোশন, ডিফিউশন এন্ড বাল্ক মোশন। অর্থাৎ হলো এখানে এটা কাট করে নিয়ে আসছে, তো এই জন্য এরর রয়ে গেছে। আচ্ছা এনিওয়ে, তো ডিফিউশন হবে এবং হলো গিয়ে বাল্ক মোশন হতে হবে, ম্যাক্রোস্কোপিক মোশন, মলিকুলার মোশন হলে চলবে না। অর্থাৎ মলিকুলার মোশন মানে কি, মলিকুল গুলো তো এমনি মুভমেন্টের উপরে আছে, তো এখন সেরকম কেস না, আমার হলো গিয়ে মলিকুলার মোশন, মনে করো গ্যাস ফ্লো করে এক জায়গাতে আরে যাওয়া লাগবে, ওয়াটার ফ্লো করে এক জায়গাতে কম বাল্ক ভাবে এক থেকে আরেক যাওয়া লাগবে, তখন আমরা বলবো হচ্ছে গিয়ে কনভেকশন। ঠিক আছে, দ্য রেট অফ এনার্জি ট্রান্সফার বাই হিট কনভেকশন ক্যান বি কোয়ান্টিফাইড ইউজিং দ্য এম্পিরিক্যাল এক্সপ্রেশন নোন এজ নিউটনস ল অফ কুলিং। এটা পড়ে আসছো, কিউ রেট ইকুয়াল টু এইচ এ ডেল টি। এই কোশ্চেনগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? পারভেজ আছো নাকি? পারভেজ আহমেদ? জি স্যার আছি। কনভেকশনের একটা एग्जांपल দাও তো। স্যার আমি যদি মনে করেন একটা নদীতে একটা হিটেড লোহা রাখছি এবং ওইখানে পানি ফ্লো করতেছি, তাইলে ওই পানি ফ্লো করার কারণে ওই হিটেড লোহার টেম্পারেচার কমবে, ওইখানে কনভেকশন হবে।
তাহলে হচ্ছে কি এনার্জি ক্যারি করতেছে কে? ওয়াটার। হ্যাঁ, ওয়াটার লোহা থেকে নিয়ে যাইতেছে। তাই উদাহরণটা ভালো লাগে নাই। আর কেউ বলো তো? স্যার আমরা তো যখন পানি গরম করি নরমালি ওইটা কনভেকশন, মানে যখন পানিটা এই তাপ নিচের পানিগুলা তাপ গ্রহণ করে উপরে যায় আবার উপরেটা নিচে আসে এরকম হাড়ি। এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের থিওরি। ঠিক আছে, যে আমাদের হলো গিয়ে এখানে আসলে মলিকুলার মুভমেন্ট লাগবে, যে সে হচ্ছে হিট করে হিটেড হয়ে সে এটা নিয়ে চলে যাচ্ছে। ওই আগে যে বলছিল সেটাও ঠিক আছে, কিন্তু এখানে আসলে একটু কনফিউশন রয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে যে মনে করো আয়রন যে বডিটা, যে লোহা যেটা আছে, লোহা থেকে যে তোমার টেম্পারেচারটা পাস করা হচ্ছে, এটা কি কনভেকশনে হচ্ছে? ওইখানে কন্ডাকশন, কিন্তু এখানে কন্ডাকশন হচ্ছে, এই কারণে কন্ডাকশন হওয়ার পরে কনভেকশন হবে। তারপরে যেটা হচ্ছে সেটা কনভেকশন। ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা, তারপরে যে রেডিয়েশন, দ্য থার্মাল রেডিয়েশন ইজ ইমিটেড বাই ম্যাটার ডিউ টু দ্য চেঞ্জেস ইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশনস অফ দ্য অ্যাটমস অফ অর মলিকিউলস উইদিন ইট। আচ্ছা, এবং রেডিয়েশনটাকে আমরা স্টেফান বোলজম্যান ল দিয়ে আমরা বলি কি, কিউ রেট অফ হিট ট্রান্সফার ইকুয়াল টু হচ্ছে তোমার এটা কি হচ্ছে টেম্পারেচারের ফোর্থ অর্ডারের সাথে রিলেটেড। অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে তত বেশি হচ্ছে গিয়ে আমার রেডিয়েশন বাড়বে। তো এই টার্মগুলো তোমরা জানো এবং ভালো করে পড়ে নিও, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। খুব সোজা হলো, তখন দেখা যাবে যে একটু না পারলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, রেডিয়েশন একটু এক্সাম্পল দাও তো। এনিবডি? রেডিয়েশন দিয়ে হিট ট্রান্সফার। স্যার সূর্যের তাপে যে কিছু গরম হয় ওটা রেডিয়েশন। আসলে আমরা যখন এই যে মনে করো গ্যাসের চুলায় রান্না করি, এখানে কিন্তু আসলে মানে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন তিনটাই হয়। মনে করো গ্যাসের চুলায় যখন আমরা কি করছি, যখন আমরা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে পানি গরম করছি, তখন কিন্তু আসলে তিনটাই হচ্ছে। যেমন মেটাল বডিতে তোমার কন্ডাকশন হচ্ছে, পানির ভিতরে কনভেকশন হচ্ছে, এবং আমরা যখন হাতটা বাইরে রাখছি তখন আসলে কনভেকশন এবং রেডিয়েশন দুটোই হচ্ছে। অর্থাৎ আমরা যখন মনে করো আমরা একটা বলি না যে আমরা যখন চুলার উপরে হাত দেই তখন অনেক বেশি গরম লাগে, আর যখন পাশে হাত দেই তখন অনেক কম গরম লাগে, বাট গরম লাগে। এই দুইটা কারণ কে বলতে পারবা? এনিবডি? আমরা মনে উপরে করি হাত চুলা দিলে দিলাম রেডিয়েশন প্লাস এবং সাইডে হাত কনভেকশন দুইটা কাজ করে, আর পাশে হাত হ্যাঁ? দিলে কেবলমাত্র রেডিয়েশন। সাইডে হচ্ছে শুধু রেডিয়েশন, আর উপরে হচ্ছে কনভেকশন আর হলো রেডিয়েশন, দুটাই। জি স্যার। ঠিক আছে, গুড। আচ্ছা, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে আজকে একটু করে তোমাদের ল্যাব নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তারপরে হচ্ছে হিটের পরে এখন দেখো এখানে খেয়াল করে যে ওয়ার্ক এবং হিট এই দুটো আমাদের আসলে অনেক বারবার এই টার্মটা আসতে থাকে। অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জটা আর হলো গিয়ে আমাদের ওয়ার্ক ডানটা অর্থাৎ পিভিটা। তো এই জিনিসটা আসলে দেখো, দ্য সাম অফ দ্য ইন্টারনাল এনার্জি and the product of pressure P and volume V appears frequently in many thermodynamic analysis. Therefore, it is convenient to give a name of this combination, যেটাকে বলা হচ্ছে এনথালপি। ঠিক আছে, এটাকে আসলে ইন্টারনাল এনার্জি টার্মটা প্লাস হলো গিয়ে পিভি যেটা টার্মটাকে নিয়ে একসাথে বলা হচ্ছে এনথালপি। It is also called total enthalpy and designated by H. By definition, H equal to U plus PV. তো এনথালপি বললে আমাকে বলতো U plus PV। ঠিক আছে, since U, P and V all are properties, properties গুলো আমরা পড়ে আসছে না কাকে প্রপার্টি বলা হয়। The enthalpy is also a property of the system. It is measured in units in internal energy and that is kg, kilojoule, এবং হলে এটা হচ্ছে SI ইউনিটে, এটা হচ্ছে তোমার এনার্জি একটা ইউনিট। এই যে এখানে P del V বা PV লিখছিলাম, এখানে P এবং V এটা কি ধরনের প্রপার্টি ছিল কেউ বলতে পারবা? দুইটা দুই রকমের প্রপার্টি, কেউ বলতে পারবা? হচ্ছে ইন্টেনসিভ, হ্যাঁ ইন্টেনসিভ, আর এটা কি? আর ভি হচ্ছে এক্সটেনসিভ। ভি হচ্ছে কি এক্সটেনসিভ। এখন আমরা নরমালি কি বলছিলাম, এনার্জি টার্মটা আমরা নিয়ে আসি কিভাবে? ইন্টেনসিভের সাথে এক্সটেনসিভের একটা ডেরিভেটিভ এড করে, মানে মাল্টিপ্লাই করলে। গুড। কি নাম জানি তোমার? আমি তো দেখতে পারতেছি না। জাহিদ স্যার। জাহিদ।
জাহিদ, জি স্যার। গুড, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, the enthalpy for unit mass system of referred a specific enthalpy and is denoted by এত। এবং ফাইনালি এত কিছু বলার পরে ফাইনালি আমরা হচ্ছে কি এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ফেরত আসলাম। সেটা কি দেখো এখানে, যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড ইন আইসোলেটেড সিস্টেম, ভালো কথা। সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডিফাইন করলাম, দেখো, দ্য চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি কন্টেইনড উইদিন আ সিস্টেম ডিউরিং সাম ইন্টারভ্যাল, ডেল ই, অর্থাৎ কি পরিমাণ একটা ইন্টারভ্যালের মধ্যে ই এর চেঞ্জ আসছে, তাহলে সেটা কি, সেটা কাজ সমান সমান নেট অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার্ড অ্যাক্রস দ্য সিস্টেম বাউন্ডারি বাই হিট ট্রান্সফার ডিউরিং দ্য টাইম ইন্টারভ্যাল, অর্থাৎ এই যে আমরা যে টাইম ইন্টারভ্যালের মধ্যে আমরা কি পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে, এবং নেট অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার্ড অ্যাক্রস দ্য সিস্টেম বাউন্ডারি বাই ওয়ার্ক ট্রান্সফার। তাহলে এখানে খেয়াল করে দেখো, আসলে কনজারভেশন অফ লতে এনার্জি কনজারভেশনে আমাদের চলে আসলো হিট ট্রান্সফার এবং হচ্ছে কি ওয়ার্ক ট্রান্সফারের কনসেপ্টটা। এবং এই দুইটা কনসেপ্ট নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আমরা প্রচুর রকমের ইকুয়েশন পড়ব, প্রচুর ম্যাথমেটিক্যাল ফর্ম দেখব। আলটিমেটলি কি দাঁড়ালো, যে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তোমাদেরকে আমরা বলি যে আলটিমেটলি সেটা লটা সিম্পল। লটা কি বলছে, লটা বলছে যে এনার্জি ক্রিয়েট হবে না বা ডিস্ট্রয় করা যাবে না একটা আইসোলেটেড সিস্টেমে। তাহলে প্রশ্নটা কি আসলো, প্রশ্নটা আসলো যে যদি ডিস্ট্রয় এবং না হয় তাহলে যে এনার্জির যে ভেরিয়েশন হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে। নেক্সট কোশ্চেনটা, প্রথমটা কি হবে না বললাম, তাহলে তো এখানে একটা চেঞ্জ আসছে, তাহলে সেই চেঞ্জটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে, এটাকে আমরা নিয়ে আসলাম আমাদের এখানটায়। সেটা হলো গিয়ে এটা হবে হচ্ছে গিয়ে ফার্স্ট হিট ট্রান্সফারের জন্য আর হলো গিয়ে ওয়ার্ক ট্রান্সফারের জন্য, এই দুটো মিলে। এবং যে এই হিট ট্রান্সফার কতটুকু হলো প্লাস ওয়ার্ক ট্রান্সফার কতটুকু হলো, এইটার সাথে আমরা আসলে কোরিলেট করে আমরা বলবো যে এতটুকু আসলে এনার্জি ট্রান্সফার হয়েছে, আদারওয়াইজ আর কোনোভাবেই সম্ভব না। যদি তোমার হইতেছে গিয়ে অন্য কিছু ব্যাপার স্যাপার গুলোকে আমরা অ্যাজাম্পশনে নিয়ে আসছি, এগুলো নাই আমরা ধরে নিলাম। তো এই কনসেপ্টটা নিয়েই হইতেছে গিয়ে আমরা পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসে কিছু ম্যাথমেটিক্যাল কাজ করব, দেখব যে আসলে হচ্ছে গিয়ে এটা আমাদেরকে সাপোর্ট করে কিনা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস শেষ হলো, একটু ল্যাব নেওয়ার পর কথা বলবো। তো এখন আমাকে বলো এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আজকের লেকচারের মধ্যে। আজকের লেকচারটা বেশি ডেসক্রিপটিভ হয়ে গেছে। এনি কোশ্চেন? স্যার, লিকুইড আর গ্যাসের মধ্যে কন্ডাকশনের কোনো মানে এক্সাম্পলটা দিলে একটু ভালো হয় স্যার। লিকুইড এবং গ্যাসের মধ্যে কন্ডাকশন? জি স্যার। কন্ডাকশনে তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট কনসেপ্টে হলো গিয়ে তোমার ম্যাক্রোস্কোপিক মুভমেন্ট হইতে হবে। ঠিক আছে, কি হতে হবে? ম্যাক্রোস্কোপিক মুভমেন্ট আমার মলিকুল গুলার, অর্থাৎ এখান থেকে মনে করো গ্যাসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে, তখন তাকে বলবো আমরা কন্ডাকশন। মনে করো তুমি মনে করো তুমি ফু দিচ্ছ, বাতাসে তুমি একটা ব্লো করছো, তখন কি হচ্ছে, তখন হচ্ছে কি তোমার এয়ারটা মুভমেন্ট করছে। বাট মনে করো একটা তোমার আমাদের যে বাল্ব গুলো আছে, যে বাল্বগুলোর ভিতরে গ্যাস আছে, এগুলো যদি তোমার খুবই ফিক্স থাকে, কোনো গ্যাসে কোনো ধরনের ওদের কোনো মুভমেন্ট হচ্ছে না, ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে না বা ম্যাক্রোস্কোপিক মুভমেন্ট হচ্ছে না, কিন্তু ঠিকই ওইখানে হচ্ছে গিয়ে মলিকুল থেকে মলিকুলে তোমার হচ্ছে গিয়ে হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন আমরা বলতেছি সেটাকে অ্যাডজেসেন্ট মলিকুলে তোমার ট্রান্সফার করে দিচ্ছে। তারা বাল্ক মুভমেন্ট না করে মাইক্রোস্কোপিক ভাবে তারা কিন্তু মুভ করতে পারে, মানে হিট ট্রান্সফার করতে পারে, সেটা তোমার কন্ডাকশনের মধ্যে পড়বে, ওটা তোমার কনভেকশন হবে না। বুঝতে পারছো? মনে করো একটা জায়গায় আইসোলেটেড জায়গায় একটা টিউবের ভিতরে গ্যাস আছে, এখন তুমি কি করলা, টিউবের এক মাথায় তুমি করলা কি হিট করলা, আরেক মাথায় তোমার সাথে হিট ট্রান্সফার হলো, কিন্তু সেখানে গ্যাসগুলো কোনো মুভমেন্ট হলো না, তারা কি হলো, জাস্ট খালি হিটটা ট্রান্সফার করে দিল, সেটা হবে কন্ডাকশন, যদিও গ্যাস তারপরও। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এনিবডি? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমাদের আজকের ক্লাস শেষ হলো। তো তারপরে যেটা হলো গিয়ে এখন
তোমাদের হচ্ছে গিয়ে মেকানিক্যালের ল্যাব হবে আর কি। তো আমরা যেটা ডিজাইন করছি সেটা হলো গিয়ে, তোমরা কেউ কি সলভার ইউজ করতে পারো? এক্সেলের সলভার ইউজ করেছো কখনো? এক্সেল ইউজ করো তো নাকি? এক্সেলে কাজ করো না তোমরা? নাফিসা আমিন আছো নাকি? জি স্যার আছি। এক্সেলে কাজ করো? না স্যার, রেগুলার কাজ করা হয় না। তোমরা এক্সেলে কাজ কেউ করো না? আচ্ছা, আমি ওটা স্ক্রিনটা অফ করে দিলাম। এটা কি এক্সেল দেখতে পাচ্ছ? একটা শীট এক্সেলের জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? তো আমরা কিরকম কাজ করব এখানে খেয়াল করে দেখো। এই যে এটা একটা ইকুয়েশন x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, আর একটা ইকুয়েশন হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 20। ঠিক আছে? তো এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব এক্সেল দিয়ে। ঠিক আছে? একটু জুম ইন করে দেখানো যায়? শুনতে পাচ্ছি না। স্যার একটু জুম ইন করে দেখানো, স্যার একটু বড় করে দেখালে বেটার। দাঁড়াও, তোমরা মোবাইলে আছো ম্যাক্সিমাম না? স্যার মোবাইলে তো জুম করা যায়। তাও দেখাচ্ছি, দাঁড়াও। দেখা যাচ্ছে এখন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। তোমার ভয়েস একদম কম, আমি শুনতেই পাচ্ছি না। এনিওয়ে, তাহলে এখন এই দেখো দুইটা, এটা তোমাদের সারা জীবনই কাজে লাগবে। তো এখন মনে করো যে এই ইকুয়েশন দুটো আছে, এই দুটো ইকুয়েশনের তোমার হচ্ছে গিয়ে আমাদেরকে সলভ করতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো এটার জন্য আমরা হচ্ছে এখানে কিছু কন্ডিশন ডিফাইন করে দিয়েছি। যেমন কন্ডিশনটা এরকম যে রাইট হ্যান্ড সাইডে ইকুয়েশনে 4 এবং এটা হচ্ছে 20, এবং পরবর্তী সময় ওরা হচ্ছে কি রেজাল্ট নিয়ে আসছে এখানটায়। তো এখন মনে করো যে আসলে তোমার হচ্ছে ডেটাতে গিয়ে এইখানটা একটা সলভার একটা অপশন আছে, আমি শিখাবো, আমি আর ফয়সাল ভাই দুজনে মিলে এই পার্টটা। তো এখানে গিয়ে আমরা জাস্ট খালি সলভ দিলেই সে হচ্ছে ইকুয়েশন সলভ করে এখানে যে 5 এবং 4 নিয়ে আসে। মনে করো আমি এখানটা ইনিশিয়ালি আমি দিলাম হচ্ছে কি 1 and 1, যেটা আসলে রেজাল্ট না। একটা হচ্ছে গিয়ে না জানি একটা তোমার ভ্যালু দিলাম 1 and 1 ধরে নিলাম। ঠিক আছে? এখন চেঞ্জ হয়ে গেছে অবশ্য। ঠিক আছে? এখন যদি সলভ করতে বলি, এই দেখো চলে আসে 5 into 1, যেটা রেজাল্ট চলে আসে। তো এরকম হচ্ছে কি কমপ্লিকেটেড আরো ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে কি প্রথমে একটা পার্ট করাবো, যেটা হচ্ছে গিয়ে সলভার কি জিনিস সেটা দেখাবো। সেকেন্ড হলো গিয়ে যেটা আমরা মেইনলি করব, যেটা তোমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, সেটা হলো গিয়ে আমরা হচ্ছে গিয়ে তোমার এটা কি বলে ইকুয়েশন ফিটিং। ইকুয়েশন ফিটিং, তো ইকুয়েশন ফিটিংটা কি জিনিস মনে করো, ইকুয়েশন ফিটিংটা তোমার দেখাই, একটু দাঁড়াও, এটা আমরা চিন্তা করছি। কই গেল? এখানে না, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, গুড। মনে করো আমরা এখানে একটা গ্রাফ নিলাম, এদিকে হচ্ছে পি, তার উপরে হচ্ছে গিয়ে মনে করো এদিকে হচ্ছে গিয়ে টি, প্রেসার টেম্পারেচার, তো প্রেসার ভলিউম হচ্ছে ভলিউম নেই, এদিকে পি নেই, ধরো
এদিকে ভি নিলাম, এদিকে পি নিলাম। একটা সিস্টেমে আমরা এরকম একটা ভি নিলাম এবং সেখানে দেখা গেল যে আমরা বিভিন্ন রকম পয়েন্ট পেলাম, এরকম কিছু পয়েন্ট পেলাম। আমরা এক্সপেরিমেন্ট করলাম, অর্থাৎ এক্সপেরিমেন্ট গুলো তো কোয়ান্টাইজড হয়, তাই না? মানে মনে করো আমি ফর্ম নিলাম, যে এখান থেকে নিলাম, তো এত ভলিউম বাড়ালে প্রেসার বাড়ে, ভলিউম বাড়ালে প্রেসার বাড়ে, এরকম বিভিন্ন রকম পয়েন্ট পাচ্ছি আমরা। তো পরবর্তী সময় হলো গিয়ে আমরা এখন এই যে ট্রেনটা, এটা যে লোকাসটা কোথায় হবে, অর্থাৎ এটা কিরকম হতে পারে, এটা কোনটা স্ট্রেট লাইন হতে পারে, তাই না? যদি স্ট্রেট লাইন হয় তাহলে আমরা সেটা ইকুয়েশন ইকুয়াল টু বলতে পারি সমান y ইকুয়াল টু হচ্ছে গিয়ে mx, তাই না? বুঝতে পারছো? এবং সেখানে আমরা এই m এর ভ্যালুটা আমরা বের করে আমরা বলি এই ইকুয়েশনটার জন্য m এর ভ্যালু এত এবং এটা এখানে করে, এবং এটাকে বলা হচ্ছে ইকুয়েশন ফিটিং। ইকুয়েশন ফিটিং, বাবা লিখতে পারছি মাউস দিয়ে। আচ্ছা, ইকুয়েশন ফিটিং। আচ্ছা, এটা তো গেল এইখানটায়। যদি আমার যদি অন্যরকম হয়, মনে করো এরকম x ইন্টু ওয়াই, আবার এখানে আমি নিলাম প্রেসার, এই সরি ভলিউম, আর এদিকে নিলাম প্রেসার। আমার যদি এরকম হয়, সরি, যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কেমন হবে? আর ফিটিং করতে হবে এইভাবে। তো এই ইকুয়েশনটা আসলে কেমন হবে এই লোকাসটার? তো এটার জন্যই আমরা হইতেছে গিয়ে সলভারে কাজ করব, বিভিন্ন ইকুয়েশন বসে আমরা দেখব এটা কেমন ফিটিং হয় এবং সেক্ষেত্রে এররের পরিমাণ কত হয়। এটা একটু টাফ, এবং এটা যদি করতে পারো, তোমরা যদি এখনই থার্ড ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে আছো, এটা যদি শিখে ফেলতে পারো মোটামুটি, থার্ড ইয়ার থেকে তোমরা মোটামুটি কিছু মনে করো যে রিসার্চের কাজ করতে পারবা। অর্থাৎ অনেক ডেটা আছে যেগুলোকে আসলে ফিটিং করতে হয়, এবং সেটা ফিটিং করে তুমি যদি ইকুয়েশন ডেভেলপ করতে পারো তাহলে তোমার ভালো জায়গায় পাবলিকেশন হয়, এক দুই ইমপারফেক্টর তো হবেই। ঠিক আছে? তো এটা তোমাদেরকে আমরা একটা বেসিক ধারণা দিব, এবং পরবর্তী সময় তোমরা যারা আরো কাজ করতে চাও তারা আরো বেশি কাজ করতে পারবা। তো আমরা বিভিন্ন রকমের পিভি ডায়াগ্রাম, পিটি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, এগুলার আমরা হতেছে গিয়ে তোমাদেরকে ডেটা দিব, দেওয়ার পরে তোমরা হলো গিয়ে সেগুলার ইকুয়েশন ফিটিং করবা, যেটা আসলে থার্মোডাইনামিক্স এর অনেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের। যে আমরা যে ডেটাগুলো পেলাম এগুলো আর আসলে আমাদের কেমন ডেটা, এগুলা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তুমি যে এটাকে বলা একটা মডেলিংও বলা হয়, যে আমরা এটাকে আসলে মডেলিং করলাম, যে আমি যে ডেটাগুলো পেলাম এটার নেচারটা এরকম, এটা ইম্প্যাক্টফুল। তুমি এক্সপেরিমেন্ট করবা ভবিষ্যতে, তখন দেখবা যে আসলে এগুলো মানে তুমি যদি এটাকে প্রেজেন্ট করতে না পারো তখন আসলে এটা কোনো ভ্যালু নাই, তখন বলে দিবে এগুলো গার্বেজ ডাটা। বাট তুমি যদি ডাটাগুলোকে প্রেজেন্ট করে নিয়ে আসতে পারো তখন সেগুলো একটা সামথিং গ্রেট হতে পারে। তো এটাই আমরা হচ্ছে গিয়ে আপাতত আমরা ডিসিশন নিচ্ছি এরকম কিছু করাবো। আর কিছু বেসিক কিছু অপারেশন আছে, আমরা ধারণা করতেছি ইউনিভার্সিটি খুলে যাবে, যদি খুলে না যায় তার আগে তোমাদেরকে ভিডিওতে দেখাবো যেটা কিভাবে করা যায়। বাট আমাদের কিন্তু যারা তোমরা কাজ করছো তারা একটু এক্সেলটা একটু শিখো, এক্সেলের মধ্যে কিভাবে সলভার ইউজ করতে হয় এটা দেখাবো। সলভার কিন্তু এক্সেলের থেকে একটু অ্যাডভান্স, মানে হলো গিয়ে তোমাদের সলভারটা ইনস্টল করতে হবে। তোমার হচ্ছে গিয়ে এটা কিভাবে করতে হয় এটা পুরোপুরি আমরা ভবিষ্যতে পরবর্তী একটা পুরো ক্লাসে আমরা দেখাবো। তো এখানে দুইটা পার্ট হবে, একটা হলো ইকুয়েশন সলভ করা, এই যে আমি বললাম যে তোমরা যে ইকুয়েশন বসিয়ে দিবা এটা সলভ করতে হয় কিভাবে সেটা দেখাবো। আর সেকেন্ড হলো গিয়ে আমাদের ইকুয়েশন ফিটিং। এই দুইটা পার্টের মোটামুটি 7 থেকে 8টা এক্সপেরিমেন্ট থাকবে, এবং তোমাদের যখন পরীক্ষায় কিন্তু হচ্ছে আননোন আসবে, মানে কোনো নোন ইকুয়েশন সলভ করতে দিব না, পুরোপুরি হচ্ছে আননোন ইকুয়েশন তোমাদেরকে সলভ করতে হবে সলভার দিয়ে। সো এটা একটা প্র্যাকটিসের বিষয় আছে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন এই বিষয়ে? নাই মনে হয় না? টানা কথা বলা খুব ডিফিকাল্ট। তাহলে আজকে এখানে থাকুক, তোমাদের নেক্সট সোমবারে দেখা হবে। আর হলো গিয়ে নেক্সট সোমবারে আশা করি ল অফ থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাবে। যেটা প্রবলেমটা হচ্ছে কি আমি একটু ক্লিয়ারলি বলি, সেটা হলো গিয়ে আমি
এসে 2টা ক্লাস পেয়ে গেছি, এখন 2টা ক্লাসের লেকচার রেডি করা অনেক সময় ভেরি ডিফিকাল্ট। পড়ছি রেডি করছি, পড়ছি রেডি করছি, সো অনেক সময় দেখা যায় লাস্ট মুহূর্তে কিন্তু আমি ক্যান্সেল করে দিই ক্লাস। খেয়াল করছো তোমরা অনেকেই, তখন এটা খুবই সমস্যা। যেমন মনে করো আমি রাত 12টার সময় দেখতেছি আমার লেকচার রেডি করতে পারতেছি না, তখন দেখা যায় আর নিতে পারছি না, এরকম হচ্ছে আর কি। সেটেলমেন্ট করতেছি, তারপরে বাইরে যাচ্ছি, বহুত ঝামেলার মধ্যে পড়ে গেছি। আচ্ছা এনিওয়ে, তো নেক্সট ক্লাস হবে তোমাদের সোমবারে। তো সোমবারে আশা করি থার্মোডাইনামিক্স এর ল গুলো শেষ করে দেব উইথ ফিউ এক্সাম্পল। তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন সাইকেলে, তো সেগুলো দেখব। ঠিক আছে, তাহলে রেখে দিলাম। কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে।